যাই বড় দুটি প্রোগ্রাম কিন্তু শুরু হয়েছে। একটি হচ্ছে এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনার, আরেকটি হচ্ছে ছাত্রদলের একটি প্রোগ্রাম, সেটা হচ্ছে শাহবাগ জুড়ে। তো আমরা দেখলাম যে আমি সকাল থেকে কিন্তু আপনার এই দুটো কাভার করে এসেছি এবং আইন শৃঙ্খলা বাহিনী আমি দেখেছি যে চারিদিক থেকে কিন্তু বিভিন্ন স্তরের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ঘেরা রয়েছে, কারণ পূর্ব নির্ধারিতভাবে গোয়েন্দা বাহিনীর রিপোর্ট ছিল যে আপনার কোনো নাশকতার ঘটনা ঘটতে পারে। তারই ধারাবাহিকতায় আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু খুব জোরদারভাবে তারা বিভিন্ন স্থান এবং পয়েন্টগুলোতে তারা কিন্তু অবস্থান করেছে। আমি কথা বলেছি রমনা জোনের যে ডিসি মাসুদুল আলম, তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বড় যে দুটি প্রোগ্রাম হচ্ছে এটি আসলে অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। তার ভিতর থেকে গোয়েন্দা বাহিনীর নাশকতার যে কথাটি রয়েছে সেটিকে কেন্দ্র করে কিন্তু তারা এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছে এবং যারা আয়োজক অর্থাৎ যে প্রোগ্রামগুলো হচ্ছে এনসিপি এবং ছাত্রদল, তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছে যাতে কোনো রকমেরভাবে বিশৃঙ্খল এবং আইন শৃঙ্খলার অবনতি না হয়। অর্থাৎ যারা যে প্রোগ্রামগুলো করছে তারা নিজ নিজ দায়িত্বে আইন শৃঙ্খলাটাকে শক্তিশালী করে রাখার জন্য পুলিশকে সহযোগিতা করার জন্য তারা প্রত্যয় ব্যক্ত করছে বলে আমাকে কিন্তু ডিসি রমনা জোনের উপপুলিশ কমিশনার মাসুদুল আলম জানিয়েছে। মেহেদি, সোহাগ, আরেকটু জানতে চাই, পুরো আন্দোলন জুড়ে আপনিও যাত্রাবাড়ির মতো জায়গাতে আসলে সংবাদ সংগ্রহের জন্য কাজ করেছেন, নিজেও আহত হয়েছেন, সেই আহত নিয়ে এখনও আপনি আসলে সংবাদ সংগ্রহের জন্য মাঠে এসেছেন। একটু জানতে চাই যে গত বছর এই 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট এই সময়গুলো স্মৃতি আসলে কেমন ছিল? আসলে মেহেদি, আপনি জানেন যে যখন ঢাকা ইউনিভার্সিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরা কোঠা বিরোধী যে আন্দোলনটি শুরু করে, যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোঠা আন্দোলন শুরু করে, কিন্তু এই বৈষম্যবিরোধী কোঠা আন্দোলন কি সারা দেশের মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করে এবং তার ভিতর সবচেয়ে বেশি ম্যাসাকার কিন্তু যাত্রাবাড়ি হয়। অর্থাৎ আপনি যদি জুলাই আগস্টের কথা বা শেখ হাসিনা পতনের ঘটনাকে যদি আপনি প্রথম যদি তুলে ধরতে হয়, তাহলে সবার প্রথম কিন্তু যাত্রাবাড়িতে তুলে ধরতে হবে, কারণ এত মানুষ বাংলাদেশের আর কোথাও কিন্তু মারা যায়নি বা আহত হয়নি বা এত ঘটনা কিন্তু ঘটেনি। যেভাবে ব্যাপকভাবে কিন্তু পুলিশের সাথে বৈষম্যবিরোধী আন্দোলন বা সরকার পতনে যারা যোগদান দিয়েছেন তারা কিন্তু সবাই একসাথে আন্দোলন করেছেন এবং এত বেশি সেখানে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে কিভাবে গোলাগুলি হয়নি, আকাশপথেও কিন্তু আমরা দেখেছি হেলিকপ্টারের মাধ্যমে গোলাগুলি হয়েছে, সরাসরি গোলাগুলি হয়েছে। খুব কাছ থেকে হত্যা করার উদ্দেশ্যে যাত্রাবাড়ি থানার ওসি তদন্ত তখন কিন্তু একটি ছাত্রকে খুব কাছ থেকে গুলি করেছে, যেটি প্রত্যক্ষদর্শী কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা ছিলাম এবং আমরা কিন্তু তাকে বাঁচাতে পারিনি। পরিশেষে কিন্তু সেই শিক্ষার্থী মারা যায়। তো শিক্ষার্থীদের পরবর্তীতে তারা কিন্তু এক দফা দাবি ঘোষণা করে, কারণ যখন বৈষম্য বিরোধী আন্দোলনে কোঠা বিরোধী আন্দোলন করে, সরকার যখন অনড় থাকে এবং সরকার যখন তাদেরকে বিভিন্নভাবে পেশি শক্তি দ্বারা তাদেরকে এখান থেকে বিচ্যুতি করতে চায়, এই ফলে কিন্তু অনেক স্টুডেন্ট বা সাধারণ মানুষ মারা যাওয়ার পরে কিন্তু এক দফা দাবি তারা করে বসে এবং সেই দাবিকে কেন্দ্র করে কিন্তু সরকার পতনের ঘটনা ঘটে। অর্থাৎ আমরা 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমি কিন্তু যাত্রাবাড়িতে ছিলাম। যাত্রাবাড়ির যে ভয়াবহতা সবচেয়ে বেশি বলা যায় যে আমি গণমাধ্যম কর্মী হিসেবে আমি দেখেছি কি নির্মমতা, কি নিষ্ঠুরতা, কিভাবে গুলি করে পুলিশ সাধারণ মানুষ শিক্ষার্থীদেরকে মেরেছে। তো যাই হোক, 1 বছর পূর্তি অনুযায়ী সেই সমস্ত শিক্ষার্থীরা তারা কিন্তু তাদেরকে ভোলেনি এবং যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে অর্থাৎ শেখ হাসিনা হটাও যে আন্দোলন ছিল সেই আন্দোলনে যারা প্রাণ দিয়েছে, যারা মারা গিয়েছে, আহত হয়েছে, তাদেরকে কিন্তু আজও কিন্তু তারা ভোলেনি। তো বর্ষপূর্তি উপলক্ষে এই জুলাইকে 2025 অর্থাৎ 1 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন জায়গায় এনসিপি সহ সেদিন যারা আন্দোলন করেছে তাদের মনে যে হৃদয়ে যে একত্রতা মানে বাধা এসেছিল, আমরা দেখেছি যে এখানে আসলে দেশের বিভিন্ন জেলা থেকে এই এনসিপিটি এবং সেই দিনটিকে মানে মনে করার জন্য বিভিন্ন শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ কিন্তু চলে এসেছে। এইটুকু মেহেদি, এটাই শেষ বলতে চাই। সোহাগ, আরেকটু জানতে চাই, যেহেতু গত বছর থেকে আজকে আবার 3 আগস্টে আমরা ফেরত আসলাম এবং 3 আগস্টে এখান থেকে এক দফার ঘোষণাটা এসেছিল, তো আপনার কাছে আসলে একটু জানতে চাচ্ছি, আপনি যেহেতু এখানে ছিলেন দীর্ঘ সময় ধরে, কি পরিবেশ দেখছেন এখানে এবং 3 দফার মানে 1 দফার যে ঘোষণা এখান থেকে এসেছিল, আজকে আবার একই দিনে এখানে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে ইশতেহার নিয়ে তারা উপস্থাপন করবে, কি মনে হচ্ছে? মেহেদি, আপনি জানেন যে আসলে যারা আন্দোলন করেছে বা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু শিক্ষার্থী ছিল।
অর্থাৎ শিক্ষার্থীদের মনে প্রাণে যে জয়টা ছিল, অর্থাৎ তাদের মনের ভিতরে যে ধারণ করেছিল যে আসলে বিগত দিনের ৭১-এর পর থেকে বিগত দিনের রাজনৈতিক যে হিংসা, প্রতিহিংসা, বৈষম্য বিভিন্ন স্তর ছিল, সেটি আসলে ছাত্রদের কাছে তেমনভাবে তারা কিন্তু সেটাকে মেনে নিতে পারেনি বলেই কিন্তু এই সরকার পতন হয়েছে। এবং তাদের ভিতরে যে তারুণ্যের যে বিষয়গুলো তারা চাচ্ছে এবং তাদের যে বিষয়গুলো হচ্ছে যে তারুণ্যরাই হচ্ছে আগামী দিনে বৈষম্য যে ভাবটা রয়েছে শেষ করে বাংলাদেশকে নতুন করে তারা গড়বে। এই কারণে তারা কিন্তু একাধিকবার এবং এই সরকার পতনের পর থেকেই কিন্তু তারা চাচ্ছে যে তাদেরকে স্বীকৃতি দেওয়া হোক এবং যারা আহত হয়েছে তাদেরকেও স্বীকৃতি, জুলাই যে সনদ হিসাবে বলা হচ্ছে শিক্ষার্থীরা বলছে তারা সেই স্বীকৃতিটা চাচ্ছে। এবং বর্তমান যে সরকার রয়েছে বা যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত বিগত দিনে যে অন্যান্য যে দলগুলো রয়েছে যারা শেখ হাসিনা পতনের সঙ্গে ছাত্রদের সাথে একত্রতা ঘোষণা করেছিল, তাদের কাছেও কিন্তু এই শিক্ষার্থীরা তারা চাচ্ছে যে আসলে তাদেরকে সনদ দেওয়া হোক। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে যে ২০২৪ সালে জুলাইকে মানুষ যেভাবে মনে প্রাণে ধারণ করে এক হয়েছিল, আজও কিন্তু আমরা দেখছি যে সমস্ত দেশ থেকে মানুষ একই বৃত্তে আবার এসে তারা কিন্তু সেই শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে এবং জুলাই সনদ এর সাথে তারা একত্রতা প্রকাশ করছে। আমরা আসলে দেখব যে জুলাই সনদ সরকার কিভাবে কবে দিবে এবং যে নেতৃত্বে যে শিক্ষার্থীরা রয়েছে বা এনসিপি যারা রয়েছে তারা এটি কিভাবে নেবে এবং এইটি ধারণ করে সামনে বাংলাদেশ কিভাবে বৈষম্য বা হানাহানি কাটাকাটি বা যে রাজনীতিগুলো আমরা দেখে এসেছি সেগুলো যেন আর না হয়, সেটাই হচ্ছে গণমাধ্যম হিসেবে আমার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী সোহাগ আহমেদের সাথে এবং তিনি বলছিলেন আসলে এই জুলাইকে কেন্দ্র করে যারা যারা আসলে শহীদ হয়েছেন এবং দীর্ঘ সময় এই দীর্ঘ ৩৬ দিনের যে দমন নিপীড়নের আন্দোলন ছিল, সেই আন্দোলন থেকে আজ কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণের আসলে একটি স্বপ্ন দেখা হচ্ছে। এবং দর্শক দেখতেই পাচ্ছেন শহীদ মিনারে কিন্তু যে মঞ্চ করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের জন্য এবং যেখান থেকে আসলে আজকের ২৪ দফার ইস্তিহার ঘোষণা করা হবে এবং তার সামনে কিন্তু দেখছি নারীদের বসার কিন্তু একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং আমরা শুরু থেকেই নাগরিক পার্টির পক্ষ থেকে দেখছিলাম যে নারীদের এই নেতৃত্বকে তারা কিন্তু প্রাধান্য দিয়ে এবং পুরো আন্দোলন জুড়েও আমরা দেখেছি যখন আসলে ১৪ জুলাইয়ের পরবর্তীতে ১৪ জুলাই, ১৬ জুলাই, ১৮ জুলাই পরবর্তীতে যখন আন্দোলনের মোড় আসলে একটু ঘুরে যাওয়া শুরু করে, সেই সময় কিন্তু নারী শিক্ষার্থীরাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল এবং সেই নেতৃত্বের একটা ফল কিন্তু আমরা আসলে আজকে দেখতে পাচ্ছি। এবং সেই দিন থেকে শুরু করে এখন পর্যন্ত নাগরিক পার্টির পক্ষ থেকে তারা যেই জায়গাগুলোতে এই পুরো জুলাই মাস জুড়ে কিন্তু এই বছরে তারা জুলাই পদযাত্রা করেছে এবং সেখানেও আমরা দেখেছি নারী নেতৃত্বকে সামনের সারিতে থাকতে এবং আমরা প্রতিটি প্রোগ্রামে কিন্তু তাদের আসলে লক্ষ্য করেছি যে নারীদের যে নেতৃত্বের পর্যায়ে রয়েছে তারা কিন্তু নারীদেরকে আসলে প্রাধান্য দিয়ে সামনের সারিতে এগিয়ে দিচ্ছেন। এবং এই যে গত বছরের যে গণ অভ্যুত্থান ঘটেছে, সেই অভ্যুত্থানকে কেন্দ্র করে আমরা দীর্ঘ ৩৬ দিনের ব্যবধানে স্বৈরশাসক বিগত সরকার শেখ হাসিনার সরকার আসলে পতন হয় এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু যেই উদ্দেশ্য নিয়ে আসলে এক দফার ঘোষণা এই শহীদ মিনার থেকে দেওয়া হয়েছিল, সেই উদ্দেশ্য বাস্তবায়নে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম ছিল তারা কিন্তু বিভিন্নভাবে আসলে প্রেশার গ্রুপ হিসেবে যে মাঠে থাকার কথা ছিল সেই প্রেশার কিন্তু তারা দিয়েছে। এবং তারপরে কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও আসলে জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র সেই ১ বছর পূর্তি হয়ে যাচ্ছে এবং ১ বছর পার হতে চলেছে। আর ২ দিন আছে, ৫ আগস্ট পার হলে ১ বছর পার হয়ে যাবে এবং এই ১ বছরের মধ্যে কিন্তু এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুটির একটিও কিন্তু বাস্তবায়ন করতে পারেনি এবং মৌলিক যে সংস্কারের বিষয়গুলো ছিল তা কিন্তু ঐক্যমত্য কমিশনের
যে দীর্ঘদিনের বৈঠক ছিল সেই বৈঠক শেষেও কিন্তু আসলে এখনো খসড়া আকারে দেওয়া হয়েছে, কিন্তু তার আইনি ভিত্তি এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের স্বাক্ষর সহ আসলে যে বাস্তবায়নের কথা সেটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। এবং সেই হতাশার দিক থেকেই মূলত আমরা আসলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক তার সাথেও জুলাই মাসের শুরুর দিকেই কথা হয়েছিল, জুলাই পদযাত্রার আগে। সেই সময় কিন্তু তিনি বলেছিলেন যে সরকার যদি এই 5 আগস্টের আগে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ যদি দিতে ব্যর্থ হয়, তবে 3 আগস্ট যেখানে গত বছর এক দফার ঘোষণা দেওয়া হয়েছিল সেখান থেকেই কিন্তু এই জুলাইয়ের যে ঘোষণাপত্র তা কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেই ঘোষণা করা হবে এমনটি আমরা জেনেছিলাম। এবং আজ 3 তারিখে এসে আমরা তাই দেখছি যে সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্রের বিষয়ে নির্দিষ্ট কোনো বিষয় না থাকায় তারা কিন্তু আজ এই শহীদ মিনারে এসে বাধ্য হয়েছে নিজেদের পক্ষ থেকে জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখে 24 দফার এই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে ইশতেহার সেই ইশতেহার ঘোষণা করবে। এবং দর্শক, আসলে এই 1 বছর পর গত বছর 3 আগস্ট এখান থেকেই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এক দফার, তখন আসলে জাতীয় নাগরিক পার্টি ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান যে সমন্বয়ক ছিল নাহিদ ইসলাম, সে কিন্তু এক দফার ঘোষণা এখান থেকে দিয়েছিলেন। এবং আজও 3 তারিখ, আগস্টের 3 তারিখ, সেই একই দিনে এসে কিন্তু এখানে নতুন বাংলাদেশ বিনির্মাণের একটি ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং সেই ঘোষণার অপেক্ষায় এখানে শহীদ পরিবারের সদস্য, আহতরা এবং যারা আন্দোলনে অংশ নিয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এবং পুরো বাংলাদেশের যত জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে আজকে উপস্থিত হয়েছে এই সমাবেশকে সফল করার উদ্দেশ্যে। দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই ইশতেহার ঘোষণা করা হবে। আমরা সরাসরি দীপ্ত টেলিভিশনের মাধ্যমে এবং দীপ্ত টেলিভিশনের ইউটিউব ও ফেসবুকে আসলে আমরা সরাসরি সেই বক্তব্য আপনাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। এই ছিল আসলে শহীদ মিনার থেকে আমার কাছে আপাতত তথ্য, এবং কেন্দ্রীয় নেতারা যখনই বক্তব্য শুরু করবে আমরা আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাব। ধন্যবাদ। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা আমাদের রাস্তায় এলোমেলো ভাবে হাঁটতেছেন আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আমাদের প্রোগ্রাম প্রাঙ্গণে উপস্থিত হন। আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সহযোগিতা যাচ্ছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার রক্ত জবার মতো কথা ছিল। আমরা এখানে যারা একত্রিত হয়েছি গত জুলাইতে যারা গাজী, তারা সকলে এক একজন কিংবদন্তি। সম্মানিত নেতৃবৃন্দ, আরো কিছুক্ষণের মধ্যেই আপনাদের মাঝে সেই বহুল আকাঙ্ক্ষিত আমাদের বাংলাদেশ 2.0 ইশতেহার ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক গত জুলাইতে আগস্টের এই দিনে যে এক দফার ঘোষণা দিয়েছিল, যে এক দফার ঘোষণার মধ্য দিয়ে আমরা নতুন রাজনৈতিক কর্মকাণ্ডকে স্বপ্ন দেখছি, আমরা যে নতুন সংস্কারের স্বপ্ন দেখছি, আমরা যে আইন কানুনের সংস্কারের স্বপ্ন দেখছি, আমরা যে গণপরিষদ নির্বাচনের স্বপ্ন দেখছি, আমরা যে এক ব্যক্তি 10 বছরের পরে প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই সংস্কারের স্বপ্ন দেখছি, আমরা যে পিএসসি, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, মহারিষদ রক্ষক নিয়ন্ত্রক, নেপালের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়া কমিশনের মাধ্যমে হওয়ার যে স্বপ্ন দেখছি, আমরা প্রত্যেক শিক্ষা
নতুন স্বপ্ন দেখছে সেই এক দফার ঘোষক নতুন স্বপ্নদ্রষ্টা জননেতা নাহিদ ইসলাম আপনাদের মাঝে আর অল্প কিছুক্ষণ তারা কিন্তু তাদেরকে নির্বাচিত হয়েছিল। আমরা সেই কথাও ভুলে যাই নাই। মুক্তিযুদ্ধের বাঁকে, ভাষা আন্দোলনের বাঁকে, ৬৬-র ৬ দফার বাঁকে, ৬৯-এর গণঅভ্যুত্থানের বাঁকে, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের বাঁকে, ১৮ থেকে ২৪-এর আন্দোলনের বাঁকে সেই তরুণরাই সামনে ছিল। কোন আন্দোলনের পরেই তরুণরা রাজনৈতিক স্বপ্ন দেখে নাই, বারবার সেই রাজনৈতিক নেতৃবৃন্দ সেটা চুরি করেছে। এইবারই প্রথম জাতীয় নাগরিক পার্টি তারুণ্য এবং আমাদের পুরাতনদের মিশেলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখেছে। তাই তো আমরা আজকে স্লোগানে বলেছি পাহাড় থেকে সমতল। দল কিন্তু একটাই, জাতীয় নাগরিক পার্টি। আমাদের পাহাড় থেকে সমতল, সমুদ্র থেকে চর, নদী থেকে খালবিল, সকল জায়গায় আমরা জাতীয় নাগরিক পার্টি গত ৩০ দিন পদযাত্রায় সম্পন্ন করেছে। সেই পদযাত্রার পরে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। ইতিহাসের বাঁকে বাঁকে যে স্বপ্ন আমরা দেখেছি, যে তারুণ্যের জয়গান আমরা দেখেছি, সেই তারুণ্যের জয়গানকে মানুষের তার প্রান্তে নতুন রাষ্ট্রনৈতিক বন্দোবস্তের সম্পর্কে বাস্তবায়নের তার প্রান্তে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিত করার তার প্রান্তে আমরা একটা নতুন স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন বাস্তবায়নের হাতিয়ার হবে এই জাতীয় নাগরিক পার্টি। আজকে সেই জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ 2.0 ইশতেহার ঘোষণা করবে ইনশাআল্লাহ। এর মধ্যে দিয়ে একটা স্লোগান হয়ে যাক, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, অ্যাকশন অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে এনসিপির অ্যাকশন, সিন্ডিকেটের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। সংগ্রামী ছাত্র জনতা, আমরা ব্যানারগুলো নামিয়ে ফেলি, ব্যানারগুলো নামিয়ে ফেলি, পতাকাগুলো বাঁধে। এখানে গুলশান থানা, ঢাকা মহানগর উত্তর, ব্যানারটা নামান, ভাটারা থানা, ঢাকা মহানগর উত্তর, আপনাদের ব্যানারগুলো নামিয়ে ফেলেন। গুলশান থানা, ভাটারা থানা, উত্তর দিকে শাহবাগ থানা, রমনা থানা, আপনারা আপনাদের ব্যানারগুলো নামিয়ে ফেলেন। ব্যানারগুলো সংগ্রামী সহযোগিতাবৃন্দ, মতিঝিল থানা, ব্যানারটা নামিয়ে ফেলেন। গুলশান থানা, আপনাদের অনুরোধ জানাচ্ছি ব্যানারটা নামানোর জন্য। গুলশান থানা, আপনারা আপনাদের ব্যানারগুলো নামিয়ে ফেলেন। সংগ্রামী সহযোগিতাবৃন্দ, সংগ্রামী সহযোগিতাবৃন্দ, সুনামগঞ্জের প্রধান সমন্বয়কারী সাদাবুর রহমান রাজা, আমাদের হাসন রাজার বংশধর, তার নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের
সমাবেশস্থলে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। মাহিন সরকার ও সাইদ মুস্তাফিজের নেতৃত্বে সিরাজগঞ্জ থেকে একটি মিছিল এসে উপস্থিত হয়েছে। লালবাগ থেকে রাজু এবং সালমান নেতৃত্বে একটি মিছিল এসে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। ভোলা জেলার শাহাদত খন্দকারের মাধ্যমে নেতৃত্বে একটি মিছিল এসে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। ঢাকা মহানগর উত্তর আজাদে গুলশান কেন্দ্রীয় শিল্পাঞ্চল পাটনা রামপুরা থেকে বিশাল মিছিলে নিযুক্ত হয়েছে। তাদেরকে জানাই বিপ্লবী অভিবাদন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাকিব বাহাদী আব্দুল্লাহ বগুড়ার আব্দুল্লাহ তাকি জয়পুরহাটের উমর আলীর নেতৃত্বে বগুড়া ও জয়পুরহাট থেকে বিপ্লবী মিছিলে নিযুক্ত হয়েছে। তাদেরকেও জানাই বিপ্লবী অভিবাদন। কুমিল্লা থেকে আরেকটি মিছিলে নিযুক্ত হয়েছে। তাদেরকে জানাই বিপ্লবী অভিবাদন। মঞ্চের সামনের দিকে শুধু আমাদের নারী সদস্যরা বসবেন। আমাদের নারী সদস্যরা বাদে মঞ্চের সামনের দিকে অন্য কেউ বসবেন না, দয়া করে। ধরমবীর ভাইরা বিষয়টা দেখুন। সংগ্রামী জনতা, ঢাকা মহানগরীর শ্যামপুর থানা থেকে মোহাম্মদ রায়হানুল ইসলাম এবং খোরশেদ আলমের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছে। আমরা আজকে সমাবেশের স্থল থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই মহাসমাবেশে রাজু অ্যাম্বিয়েন্টটা বন্ধ করেন। লালবাগ থেকে আরেকটি বড় মিছিল এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের মাঝে মতিঝিল, পল্টন, বলা হয়েছে ভাই একটু সময় দেন, সময় দেন, সময় দেন, সময় দেন। আজকের এই সমাবেশের স্থল থেকে আমরা তাদেরকে পুষ্প অভিনন্দন জানাচ্ছি। বিলু ভাই আপনার কাছে হেডফোন আছে? কামরাঙ্গীরচর থেকে সিফাত মির, মেহেদি হাসান, সালাউদ্দিন, মঞ্জুর মোর্শেদ, হ্যালো 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 অন্যান্যদের নেতৃত্বে খন্ড খন্ড অনেকগুলো মিছিল এসে ভোট রাস্তায় উপস্থিত হয়েছে। আমরা তাদের